নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এমনও সম্ভব, আজীবন কারাবাসের সাজা পেয়ে জেলে ঢুকেই যা বলল সঞ্জয়, শুনে চোখ কপালে উঠল সকলের। দাঙ্গা লাগিয়ে দুদেশের মধ্যে গন্ডগোল পাকিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মমতা। মুখ্যমন্ত্রী সভায় আমন্ত্রিত জন বার্লা। তৃণমূলে যোগদান কি বলছেন বিতর্কিত বিজেপি নেতা। মালদা সফরে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে করলেন বিরাট ঘোষণা। শুভেন্দু বরে সিপিএম ও তৃণমূল জোটের দাপট, বিপুল ভোটে পরাজিত বিজেপি। এবার প্রত্যেক পঞ্চায়েতেই মদের দোকান খোলার অনুমতি দেবে রাজ্য সরকার। জানুন বিস্তারিত। আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগর থেকে আসছে 6 জেলায় নতুন অশনির সংকেত। কি সতর্কতা এলো কলকাতায়, জানুন আবহাওয়ার মেগা আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নির্দেশনামায় লিখেছেন, আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে বিবেচনা করছেন না তিনি। তাই জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছে। সোমবার সাজা ঘোষণা হয়েছে। মৃত্যু ত্রুদণ্ড নয়, আমৃত্যু 2 সশ্রম কারাদণ্ড। ততক্ষণে নিজের আইনজীবীর কাছে কাঠগড়াতেই সঞ্জয় জেনে বুঝে নিয়েছেন তাকে কি সাজা দিয়েছে আদালত। এরপর পুলিশি ঘেরাটোপে আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। কিছু সময় পর তার আইনজীবী দেখা করতে যান। সেখানে সঞ্জয় বলে ওঠেন, কিছুই করিনি, বদনাম হয়ে গেল, আমাকে বদনাম করে দিল। সেখানে গিয়েও একাধিকবার আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বদনাম করা হলো বলে সঞ্জয়। রাতে ফেরার পর বিশেষ কারো সঙ্গে কথা না বললেও নিজের জীবনের কথা শেয়ার করে সংশোধনাগারের 2 সাফাই কর্মীর সঙ্গে। সঞ্জয়ের দাবি, আমার বাবা ড্রাইভার ছিল, অনেক কষ্ট করে আমাদের বড় করেছে। আমি 12 পর্যন্ত পড়েছি, তারপর বোনকে পড়ানোর জন্য পড়াশোনা ছেড়ে দিতে হয়। এই কেসে আমি ফেঁসে গোটা পরিবারের বদনাম হয়ে গেল। বিগত কয়েক মাসে এদেশে একাধিক বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। অভিযোগ উঠছে ভারতীয় ভূখণ্ডে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই ফাঁস হয়েছে ভুয়ো পাসপোর্ট চক্র। এসব নিয়ে বর্তমানে সরগরম বাংলা। এই আবহে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা। গতকাল বলেন, মুর্শিদাবাদের ওপারে বাংলার সীমান্ত রয়েছে, বিএসএফ সেই সীমান্ত দেখুক, আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব। দয়া করে কারোর প্ররোচনায় পা দিয়ে ওদিকে যাবেন না, কারণ অনেকের উদ্দেশ্য হলো দাঙ্গা লাগিয়ে দুদেশের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিয়ে সরে যাওয়া। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক, সেখানে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়। লোকাল পুলিশকে আমি বলবো তারা যেন মাইকিং করে ফিরে আসতে বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ভারত বাংলাদেশ সীমান্তে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিন আগেই অভিযোগ ওঠে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিরা চড়াও হয়েছিলেন। সেই সময় ওপার বাংলার অনুপ্রবেশকারীদের আটকে ছিল এদেশের সীমান্ত রক্ষা বাহিনী। সম্প্রতি আবার মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে অভিযোগ আসে বাংলাদেশিরা সীমান্ত টপকে এদেশে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে। এই আবহে এই ইস্যুতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফকে শান্তিরক্ষার দায়িত্ব নিতে বলার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ যাতে কারোর প্ররোচনায় পা না দেন সেটাও বলেন মমতা। চা বলের রাজনৈতিক সমীকরণ বদলের পথে। আগামী 23 জানুয়ারি আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রিত প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। সেই সভায় তিনি উপস্থিত থাকবেন বলে সংবাদ প্রতিদিনকে টেলিফোনে জানিয়েছেন তিনি। আর তাতেই জোর জল্পনা, তবেই কি গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার পর তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন চা শ্রমিকদের কাছে জনপ্রিয় নেতা জন বার্লা। যদিও এসব জল্পনা এড়িয়ে বার্লার দাবি, ওটা সরকারি অনুষ্ঠান, সেখানে আমাকে ডাকা হয়েছে, আমি ও আমার লোকজন ওখানে যাব। ডুয়ার্সের নানা দাবি আছে, হাসিমারা এয়ারপোর্ট নিয়ে কথা বলবো। উনি মুখ্যমন্ত্রী, ওকে উপেক্ষা করা ঠিক নয়। তবে কি তৃণমূলে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে জন বার্লা বললেন, দেখুন কি হয়, আমার অনেক ইস্যু আছে, দাবি আছে, ডুয়ার্সের উন্নয়নের দাবি। আর আমি একা নই, আমার সঙ্গে অনেকেই আছেন। জন বার্লার তৃণমূলে যোগদান নিয়ে এত জল্পনার কারণ অবশ্য যথাযথ। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপির তৎকালীন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট দেয়নি বিজেপি। 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তিনি পদ্মের টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপরে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীও করে বিজেপি। কিন্তু 2024 সালে তাকে বিজেপি টিকিট না দেওয়ায় বিজেপির সঙ্গে তাঁর বিরোধ তুঙ্গে ওঠে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মনোজ টিগ্গাকে বিজেপি টিকিট দিলে মনোজের সঙ্গে বিরোধে নামেন জন বার্লা। তাহলে এবার কি বিজেপির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করছেন তিনি? সেই জল্পনা এখন তুঙ্গে। উত্তরবঙ্গ সফরে বেরিয়ে প্রথম দিনই মালদা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমে তিনি মালদা পৌঁছান, এরপর মঙ্গলবার ইংরেজ বাজারের সভায় যোগ দেন তিনি। একাধিক ঘোষণার মাধ্যমে এদিনের সভা শেষ করেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িসহ নানা বিষয়ে তিনি বলেছেন এই সভায়। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এটা মা বোনেদের ভাণ্ডার। এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না, ওদের পড়তে দিন। দেখবেন মেয়েরাই একদিন সংসার চালাবে। সঙ্গে আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয় না, তা সত্ত্বেও 12 লক্ষ পরিবারের কাছে টাকা দিয়েছি, আরো 16 লক্ষ পরিবারকে দেওয়া হবে। বাড়ি নিয়ে সমীক্ষা হয়েছে, আগামী 1.5 বছরে বাড়ি হবেই, নিশ্চিন্ত থাকুন। আমরা যা বলি তাই করি। মঙ্গলবার অনুষ্ঠিত তমলুকের শ্রীরামপুর টু গ্রাম চমরাকালাগন্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিএম প্রভাবিত এই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করেছিল এবং সমবায় সমিতির দখল নিতে তারা মরিয়া ছিল। তবে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একত্রে জোটবদ্ধ হয়ে বিজেপিকে ঠেকানোর সিদ্ধান্ত নেয়। নির্বাচনে 9টি আসনের মধ্যে তৃণমূল 6টি এবং সিপিএম 3টি আসনে প্রার্থী দেয়, যেখানে বিজেপি সব কোটি আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল ও সিপিএম সমর্থিত প্রার্থীরা 6টি আসনে জয়লাভ করেছেন, আর বিজেপি মাত্র 3টি আসনে জয়ী হয়েছে। সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক এবং জোট প্রার্থী সোমনাথ পাত্র বলেন, আমি বহু বছর ধরে এই সমিতির সঙ্গে যুক্ত ছিলাম এবং এর প্রাক্তন সেক্রেটারি ছিলাম। বিজেপির প্রার্থীরা একেবারে নতুন ছিলেন এবং তারা এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। বিজেপি বিরোধী জোট গড়ে আমরা তাদের বিপুল ভোটে পরাজিত করেছি। সোমনাথ আরও জানান যে জয়ের ব্যবধান ছিল অনেক বড়। তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর টু অঞ্চলের সভাপতি দিলীপ কুমার সাউ বলেছেন, আমরা বিজেপি বিরোধীরা একত্রিত হয়ে এলাকার উন্নয়নের জন্য লড়াই করেছি। আমাদের একটা জয় এনে দিয়েছে। বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করেছি। এবার শীঘ্রই সভাপতি এবং সম্পাদক নির্বাচন করে আমরা সমবায়ের কাজকর্মকে স্বাভাবিক করতে উদ্যোগী হব। যত বেশি মদের দোকান তত বেশি টাকার পরিমাণ, এমনটা শুধু কথার কথা না, প্রমাণ করছে সংখ্যা। এই সংখ্যা এতটাই বিরাট যে রাজ্য সরকারও রীতিমতো নলেজ দিয়ে বসেছে। প্রতি পঞ্চায়েতে করা হবে মদের দোকান, এমনটাই নাকি ভেবেছে রাজ্য সরকার। বিষয়টা স্পষ্ট, আরো বেশি লাভ। মদ বিক্রি করে লাভের অঙ্ক আরো বাড়াতে চাইছে পশ্চিমবঙ্গের সরকার। মদ বিক্রি করা লাভের পরিমাণ তখনই বাড়বে যখন বাড়বে মদের দোকানের সংখ্যা। সংবাদ মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যে সরকার অনুমোদিত এমন মদের দোকান রয়েছে মোট 7,746টি, যার মধ্যে পঞ্চায়েত এলাকায় রয়েছে 3,339টি দোকান। যদিও সব দোকান এখনো তৈরি হয়নি বলে দাবি করা হচ্ছে। বাকি দোকানগুলো তৈরি হয়ে গেলে রাজ্য সরকারের কোষাগারে যে আরো বেশি অর্থ প্রাপ্তি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। উত্তরোত্তর বাড়ছে তাপমাত্রা, শীতের নাম গন্ধ নেই। তাহলে এই যাত্রায় ফের আমূল বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। শীত কি বিদায় নিচ্ছে এখনই, নাকি পশ্চিমী ঝঞ্ঝা পাল্টে দেবে আবহাওয়ার মুড? আপডেট দিল আলিপুর আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে উত্তর পাকিস্তান এবং নিম্ন ট্রপোস্ফিয়ারে সক্রিয় রয়েছে। অন্যদিকে পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আরেকটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হতে চলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে। এই একাধিক সিস্টেমের জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে আজ, আগামীকাল এবং পরশু, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেশের একাধিক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে আরও বেশ কিছু রাজ্যে। কি হবে বাংলায়? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে এবার ঢুকবে জলীয় বাষ্প, আর তার ফলেই আগামী 48 ঘন্টায় আবহাওয়ার মুড বদলাতে চলেছে রাজ্য জুড়ে। অন্ধকার করেই শুরু হবে সকাল, কারণ ঘন কুয়াশার দাপট শুরু হতে চলেছে জেলায় জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কুয়াশার ঘনত্বের ফলে উত্তরে হাওয়ার প্রভাব অনেকটাই কমবে, উল্টে বাড়বে পূবালি হাওয়ার দাপট। সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী দুদিন রাজ্যে কুয়াশার দাপট চলবে। বুধবার থেকে ফের কুয়াশার ঘনত্ব বাড়তে পারে। অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের, উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় মালদহ ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। পূর্বাভাস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়ায় বাধা পড়বে। শহর কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বাড়বে আগামী দুদিনে। আজ হালকা মাঝারি কুয়াশা, আগামীকাল ঘন কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কমতে পারে শহরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।